স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। বাংলাদেশ সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছাবে বলে আশা জাতিসংঘের মহাসচিবের। এজন্য জাতীয় পর্যায়ে সংলাপ জরুরি বলে মনে করেন অ্যান্তনিও গুতেরেস। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য যা করেছে তা প্রশংসনীয় বলে উল্লেখ করে সংকট সমাধানের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। 4 দিনের বাংলাদেশ সফরের তৃতীয় দিন সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের যৌথ সংবাদ সম্মেলন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে এই সংকট সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশ যেহেতু গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, আমি বাংলাদেশের মানুষের বৃহত্তর গণতান্ত্রিক উত্তরণ, ন্যায় বিচার এবং উন্নত সমৃদ্ধির প্রত্যাশাকে বুঝতে পেরেছি। বাংলাদেশ একটি জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বলবো সব ধরনের সহযোগিতা করার জন্য। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। এই সফরে মহাসচিব দেখেছেন কি তীব্রভাবে রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের মাতৃভূমিতে ফিরতে চায়। তারা সম্মানের সাথে বাস করতে চায় তাদের রাখাইন রাজ্যে, বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে নয়। এর আগে জাতিসংঘ মহাসচিব শনিবারের সকাল শুরু করেন গুলশানে সংস্থাটির কার্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে। সেখানে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও কয়েকটি সেশনে অংশ নেন। জানান বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে জাতিসংঘ সন্তুষ্ট। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে আমরা সন্তুষ্ট। বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে পাশে থাকবে জাতিসংঘ। চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব ঢাকা ছাড়বেন রবিবার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত ভোট হওয়া প্রয়োজন বলে জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অ্যান্তনিও গুতেরেসের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গণপরিষদ ভোট করে সংবিধান পরিবর্তনের কথা বলেছেন। শনিবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল ও যুব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। পরে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি ওরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে করতে হবে। চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি যে নির্বাচনকে তো আমরা সংস্কারের একটা প্রক্রিয়া হিসেবে দেখি, সংস্কারের ধারাবাহিকতা হিসেবে দেখি। কোনো রকম সংস্কার ছাড়া নির্বাচন, সংস্কারবিহীন নির্বাচন তো কোনো কাজে দেবে না। এটা অন্য সকল রাজনৈতিক দলও এটার সাথে একমত পোষণ করে। এখানে মত পার্থক্যগুলো হচ্ছে কোন সংস্কারটা কখন হবে, ইলেকশনের আগে কখন হবে, কত পরে কতটুকু হবে। জাতিসংঘ মহাসচিবের বৈঠকে জাতীয় ঐক্য নিয়েও কথা বলেন কেউ কেউ। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। বাংলাদেশে মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস 2 থেকে 3 বছরের জন্য অস্থায়ী মেয়াদে চালু করার সুযোগ আছে কিনা, এই বিচার প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন তৈরি না হয়, তাই জাতিসংঘ যেন সেই মানটা ধরে রাখতে পারে। বাংলাদেশে যে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য তার যে ইতিবাচক ভূমিকা সেটা তিনি যাতে আরো জোরদার করেন। বিকেলে তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন গুতেরেস। আমাদের এখানে নারীর নিরাপত্তা, ওমেন এম্পাওয়ারমেন্ট, এই কোয়েশ্চেনগুলো আমরা রেজ করেছি। ছাত্রদের পক্ষ থেকে যে কনসার্নগুলো, আমাদের ইউথ এম্পাওয়ারমেন্টের কোয়েশ্চেনগুলো আমরা এখানে রেজ করেছি। এক্সট্রিমিস্টদের যেভাবে উত্থান, পাশাপাশি হলো যে
বা অনলাইনে যেভাবে আমাদের সাইবার বুলিং শো, এছাড়া আমরা যারা আদিবাসীরা আছি আমাদের নিরাপত্তার বিষয়টা নিয়েও আমরা কথা বলেছি। 4 দিনের সফরে গেল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। আসন্ন নির্বাচন নিয়ে তামাশা হচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে বিএনপি নেতারা বলেছেন, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনের কালক্ষেপণের কোনো যুক্তি নেই। দেশের মানুষ 16 বছর ধরে ভোট দিতে পারেনি, তাই সরকারের উচিত তারিখ ঘোষণার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি বিএনপি নেতাদের। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল। অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনে কালক্ষেপণের কোনো যুক্তি নেই। স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন, এটা আজকে জনগণের জিজ্ঞাসা। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণের মনে নানা সন্দেহের সৃষ্টি হবে। জনগণ 16 বছর যাবত এই ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণ প্রত্যাশা করছে ভোটের অধিকার। এই বিষয় নিয়ে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র চলছে, যাতে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বে হয়। অন্যদিকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্ররা যে দল গঠন করেছে, সেই দলের নেতাদের বক্তব্যে 1-11 ষড়যন্ত্রের আভাস পাওয়ার মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। যখন জাতি যখন ঐক্যবদ্ধভাবে এই নোবেল বিজয়ীকে সরকারে বসিয়ে দিয়ে একটি নির্বাচনে প্রতীক্ষা করছিলেন, তখনই মঈন ফখরুদ্দিনের মতো আরেকটা ষড়যন্ত্র মনে শুরু হওয়ার পথে। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণে জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এমন কথা বলেন তিনি। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আর দেশে ফিরে রাজনীতি করুক, দেশবাসীর মতো জামায়াতে ইসলামীও চায় না, এমনটা মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, যারা দেশ থেকে পালায় তাদের দেশের প্রতি দায় ও ভালোবাসা নেই। জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অন্যায়ভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদের একজনকেও জেলে রাখা যাবে না। পাশাপাশি কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ দেন জামায়াতের আমির। সবাইকে খুন করেছে, সবাইকে অপদস্থ করেছে, সবাইকে অপমান করেছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে বারবার জেলের ভিতরে নিক্ষেপ করেছে। আমরা চাই সেই অন্ধকার যুগ আওয়ামী জাহিলিয়াত আর বাংলাদেশে ফিরে না আসে। প্রায় আমাদেরকে শাসাতো সবাইকে, সারা জাতিকে। আল্লাহর কি ইচ্ছা, এখন কোনো কিছুর প্রয়োজন নাই। পিছনের দিকে তাকানোরও সময় ছিল না, দুপুরের ভাত খাওয়ারও সময় হয়নি। দেশ ছেড়ে তারাই বরঞ্চ চলে গিয়েছে। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া ঠেকাতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের ডাটাবেস ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। UNHCR ছাড়া বাংলাদেশে রোহিঙ্গাদের আর কোনো পূর্ণাঙ্গ ডাটাবেস নেই। এতে রোহিঙ্গাদের আঙুলের ছাপ দিয়ে তাদের শনাক্ত করা যাবে। আগামী সোমবার UNHCR এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসতে পারে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার অভিযোগ অনেক দিনের। এমনকি নির্বাচনী বৈতরণী পার হতেও স্থানীয় অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ রয়েছে। এখনো প্রায়ই রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার খবর আসে গণমাধ্যমে। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা 12 লাখের বেশি। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের ভোটার বানানোর কার্যক্রম ঠেকানোই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। বিষয়টির স্থায়ী সমাধানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন UNHCR এর শরণাপন্ন হয়েছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা উভয়ই পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ করি যে আপনারা UNHCR-কে একটু অনুরোধ করেন যাতে এই ডাটাবেসটা আমাদেরকে তারা ব্যবহার করার সুযোগ দেয়, যাতে করে রোহিঙ্গারা যেন আমাদের এখানে ঢুকে পড়তে না পারে, আমরা সেই প্রোটেকশনটা
নিতে পারি, সেই ব্যবস্থা করতে পারি। রোহিঙ্গারা এদেশে পালিয়ে আসার সময় আঙ্গুলের ছাপসহ একটি ডাটাবেজ তৈরি করেছিল UNHCR। এটাকেই কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। রোহিঙ্গাদের যে একটা ডাটাবেজ করা হয়েছে UNHCR এর পক্ষ থেকে, এই ডাটাবেজটা এই মুহূর্তে আমাদের কাছে নেই। না থাকার কারণে আমরা কোনো রোহিঙ্গা বায়োমেট্রিক দিয়ে ঢুকে পড়ছে কিনা এটা ওই সফটওয়্যার দিয়ে আমরা চেক করতে পারছি না। আগামী সোমবার UNHCR এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসতে পারে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। আমরা তো প্রতিনিয়তই যেহেতু ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা বুঝতে পারি না, কারণ কক্সবাজারে অনেক লোকের ল্যাঙ্গুয়েজ আর রোহিঙ্গাদের ল্যাঙ্গুয়েজ তো অলমোস্ট সেম। নূপুর মাহমুদ, DBC নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের হুমকিতে গণমিছিল স্থগিত করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে কয়েকটি বাম সংগঠন। এতে 7 দফা দাবি জানান নেতারা, বলেন দেশের মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই হবে না। এদিকে বাম সংগঠনের ডাকা গণমিছিল প্রতিহত করতে পাল্টা কর্মসূচি দেয় ইনকিলাব মঞ্চ। এ সময় আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যাকে বৈধতা দিয়ে রাজপথে কেউ নামলে তাদের প্রতিহত ঘোষণা দিয়েছে সংগঠনটি। আছিয়া সহ সকল হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাতীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন বাম সংগঠনের নেতারা। প্রতিটি নেতাদের হাতে ছিল বিচার ও পদত্যাগের দাবিতে প্লেকার্ড। বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, জুলাই গণহত্যার বিচার সহ 7 দফা দাবি জানান। আওয়ামী লীগকে দেশের মাটিতে স্থান দেয়া হবে না বলেও জানান তারা। আজকে যারা হত্যা, নির্যাতন, ধর্ষণের শিকার হচ্ছে, এই রাষ্ট্র তাদেরকে রক্ষা করতে পারছে না, বরং যারা এই সমস্ত কার্যক্রমের সাথে লিপ্ত হয়েছে তাদেরকে বারবার প্রোটেকশন দিয়ে যাচ্ছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন সেই জাহাঙ্গীরের পদত্যাগ চাই। ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করেছিলাম, সেই একই কায়দায় আজকেও সারা দেশে অন্যায়, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা, মব সৃষ্টি হয়েছে। মবের নামে, মব জাস্টিসের নামে সারা দেশে লুটতরাজ চলছে। এরপর সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে গণমিছিল কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন। এদিকে বাম সংগঠনের ডাকা গণমিছিলের প্রতিবাদে পাল্টা কর্মসূচি দেয় ইনকিলাব মঞ্চ। জুলাই ও শাপলা চত্বর গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও ধর্ষণের বিচারের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। কর্মসূচিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি জানানো হয়। বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা মেরেছেও, তারা ভিকটিম কার্ডও পে করেছে। তারা আমাদেরকে যদি কেউ আক্রমণ করে আমরা তাদেরকে ফুলের টোকাও দিব না। যদি কেউ কোনো আক্রমণ করে ধরে ধরে আইনে সুপর্দ করা হবে। এরপর শহীদ মিনারে যাত্রা শুরু করলে চারুকলা ইনস্টিটিউটের সামনে মিছিলটি আটকে দেয় পুলিশ। এর আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সকাল থেকে পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। আর কোনো আমাদের এ ধরনের বোনের উপরে অত্যাচার হয়েছে বা কন্যা সমতুল্য কারোর উপরে অত্যাচার হয়েছে, এটা নিয়ে যাতে মাঠে না নামতে হয় সেইটা আমরা করব এবং গণতন্ত্রের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেই কাজটি করব। বিভিন্ন দলের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয় সহ আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ইকবাল অনিক, DBC নিউজ, ঢাকা। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণের মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ। বিকেলে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় তার জবানবন্দি রেকর্ড করেন। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, রিমান্ডে থাকা মামলার মূল অভিযুক্ত হিটু শেখ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে সকাল 10:15টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করেন। বিকেল 4টা পর্যন্ত অভিযুক্তর জবানবন্দি রেকর্ড করেন বিচারক। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
উচ্চ আদালতের আদেশ জালিয়াতি করায় পার্বত্য চট্টগ্রামের 52টি ইটভাটার মালিকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয় বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এর আগে অবৈধ ইট ভাটা বন্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিটের শুনানিতে অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ হাইকোর্টকে জানান উচ্চ আদালতে আদেশ জালিয়াতি করে অবৈধ ইট ভাটা পরিচালনা করেছেন মালিকরা। এ সময় রিটকারীর আইনজীবীর উত্থাপিত তথ্য প্রমাণ খতিয়ে দেখে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল অফিসকে নির্দেশ দেয় বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদ রাজির দ্বৈত বেঞ্চ। বাংলাদেশের ব্যবসায়ীরা এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নয়। গ্র্যাজুয়েশন পরবর্তী সময় শুল্ক সুবিধা না থাকায় বাংলাদেশের রপ্তানি খাতে বছরে 8 বিলিয়ন ক্ষতি হতে পারে। এছাড়া জলবায়ু অর্থায়নের ক্ষেত্রেও উন্নয়ন সহযোগিতা হ্রাস পাবে, এমনটাই মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এফডিসিতে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকার সঠিক পথে আছে শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিগত সরকারের সময় যে অর্থনৈতিক তথ্য ছিল গোজামিল নির্ভর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বাংলাদেশ চাইলেই হয়তো এটা খুবই বাংলাদেশের জন্য খুবই কঠিন হতো যুক্তি দিয়ে আসলে প্রমাণ করা যে বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। 3টা ক্ষেত্রেই মাথাপিছু জিএনআই, এইচএআই, ইভিআই 3টা শর্তই বারবার 6 বছর ধরে একটানা সেটা পূরণ করতে পেরেছে। এই যে একটা ধাক্কা আসবে গ্র্যাজুয়েশন করলে, তো সেই গ্র্যাজুয়েশনটা যাতে কিনা মসৃণ হয় এবং টেকসই হয়, তো সেটার জন্য যেটা করার দরকার আপনারা অনেকেই বলেছেন বাণিজ্য নীতি। 2.5 ঘন্টার মধ্যে শেষ পশ্চিমাঞ্চলের 25শে মার্চে ট্রেনের 14,500 অগ্রিম টিকিট। অনলাইনে একাধিকবার চেষ্টার পরও দ্রুত শেষ হয়ে যাওয়ায় হতাশ অনেকে। সবচেয়ে বেশি অসহায় হাতে স্মার্টফোন না থাকা মানুষগুলো। টিকিট কালোবাজারি রোধে কঠোর অবস্থানের কথা বললেও অভিযোগ রয়েছে খোদ রেল কর্তৃপক্ষের বিরুদ্ধেই। ঘরে বসেই ঈদের ট্রেনের টিকিট করা যায় ঠিকই, কিন্তু তা হাতের মুঠোয় আনা দুঃসাধ্য বটে। ঈদের ছুটিতে ভাবছেন বাড়ি যাবেন, কিন্তু কপালে মেলেনি কাঙ্ক্ষিত টিকিট। অনলাইনে একাধিকবার চেষ্টা করার পরেও কয়েক মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যাওয়ায় হতাশার গল্প যাত্রীদের মুখে। অনলাইনে আমি কালকে অনেক ট্রাই করলাম, কিন্তু ঢুকতে পারছিলাম না। অনলাইনে ঢুকছি কিন্তু পাওয়া যায় না, তো এর আগে অনেক চেষ্টা করছি। আজ দেয়া হচ্ছে 25 মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। বাসায় চেষ্টার পর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারে এসে ফোনে অ্যাপসের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ভাগ্যে মিলছে না টিকিট। চেষ্টা করছিলাম 25 তারিখ রাতে পঞ্চগড় ট্রেনের, কিন্তু সকালে আমি অ্যাপসে ঢোকার পর কোনো ট্রেনের টিকিট দেখিনি, সবগুলো শূন্য। সবথেকে অসহায় সেই মানুষগুলোই যারা স্মার্টফোন ব্যবহার সম্পর্কে ধারণাই নেই। নিরুপায় হয়েই কাউন্টার থেকে কাউন্টারে ঘুরে বেড়াচ্ছেন টিকিটের জন্য। আমার এত অ্যাপস নাই, আমার এই যে বাডম সেট, আমি অ্যাপসের সম্পর্কে তো আমি জানিই না। আমি অনলাইন বিষয়ে আমি কি জানি, আমি কোন জায়গায় অনলাইনে টিকিট বিক্রি করে এটাও আমি জানি না। আমরা যারা না বুঝি তাদের জন্য খুব সমস্যা। প্রতি বছর টিকিটের জন্য এমন হাহাকার এবং ভোগান্তি কিছুতেই মেনে নিতে পারছেন না যাত্রীরা। কিছু কালোবাজারির সঙ্গে জড়িত রেল কর্তৃপক্ষরাই এমন অভিযোগও করেছেন অনেকে। হাওড় এবং মোহনগঞ্জ এক্সপ্রেস ওই দুইটার টিকিট মূলত ওইটা গার্ডেরা কাইটে ফেলা। আবার এই টিকিটের জন্য আমি ফোন করি, তখন গার্ডদের কাছে পাওয়া যাবে। দেখে একটা সিন্ডিকেট করে এরা মানে দেখা গেছে যে অনেক আগে এরা বুকিং দেয় করে রেখে দেয়। নির্বিঘ্নে যাত্রীরা বাড়ি ফিরতে পারবেন বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। একজন যদি 4টা টিকিট ক্রয় করে নিজে একটা টিকিট ভ্রমণ করে বাকি 3টা টিকিট বিক্রি করার চেষ্টা করে, সেই কালোবাজারিটা যদি ধরা হয়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেকিংয়ের ব্যবস্থা রাখছি। এদিকে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই অগ্রিম টিকিট ক্রয় করে ঘরে ফিরছেন সড়ক পথের যাত্রীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। দুই গ্রুপের সংঘর্ষে বন্ধ রয়েছে ডিএনসিসি বনানী সুপারমার্কেট। শনিবার বিকেলে দুই গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা জানান, বিকেল থেকেই একটি গ্রুপ 3 শতাধিক লোক জড়ো করে মার্কেটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় 2 জন আহত হয় বলেও জানান তারা। মার্কেট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ক্রেতারা। ব্যবসায়ীরা মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। রড, চাপাতি
এইসব নিয়ে এই মহড়া দিতেছে। আমরা 2জন মেডিকেল কোপাইছে, 2জন মেডিকেলে আছে। আমরা যেহেতু ব্যবসায়ী, আমরা মার্কেটের ক্ষতি চাই না। আর্মি আসছে, আর্মি টহল দেওয়ার পর একটি পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখন আমরা যে এখান থেকে বেরোয় বাসায় যাব এবং বাসায় যাইতে পারবো কিনা আমরা খুব সন্দেহহীন। ব্যবসার পরিবেশগুলা ওনারা বিশৃঙ্খলা বাইরের থেকে লোকায় না, আমাদের ব্যবসায় যে ক্ষতি, এখন যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এটার ক্ষতিপূরণ দিবে কে? এখন দেখবেন সানকুইক নিবেদিত ঈদ বাজারের খবর। ঈদে নতুন পোশাক কিনতে ভিড় জমেছে বিভিন্ন ব্র্যান্ডের দোকানে। ফ্যাশন হাউসগুলো প্রস্তুত এক্সক্লুসিভ সব পোশাকের পসরা নিয়ে। নকশা, রং আর কারুকাজের বাহারে আকর্ষণীয় সব পোশাকে শপিং মলগুলোতে রয়েছে চোখ ধাঁধানো আয়োজন। আসন্ন ঈদে কদর বাড়ছে ব্রাইডাল ও এক্সক্লুসিভ ব্র্যান্ডেড পোশাকের। দেশি বিদেশি বিভিন্ন ডিজাইনার ড্রেসের আসর সাজিয়ে বসেছে রাজধানীর স্বনামধন্য ফ্যাশন হাউসগুলো। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে শাড়ি, 3 পিস, গাউন, লেহেঙ্গা রয়েছে তালিকায়। এবং ডিজাইনার পিস অনেক শাড়ি আসছে, ট্রেডিশনাল শাড়ি, কাঞ্চিপুরম, পিতাম্বারি, গাদোয়াল, 5000, 4000 থেকে শুরু করে আপনার 60, 70, 80, 1 লাখ, 2 লাখ। কোনো কাস্টমার আমাদের কাছ থেকে একবার যে প্রোডাক্টটা নিবে, যেটা ইউজ করবে, সেটা সেকেন্ড টাইম অন্য কেউ ইউজ করবে না। এটা আমাদের প্রধান বিশেষত্ব। দেশীয় পণ্যের পাশাপাশি এসব নামি দামি ব্র্যান্ডেড কাপড়ে আস্থা ক্রেতাদের। একটা নিয়েছি, এটা কালারফুল লাইট কালারের। সো ঈদের এক্সক্লুসিভ কালেকশনগুলো, দ্য নিউয়েস্ট ওয়ানস, আমার খুব ভালো লেগেছে। নিজের পছন্দসই পোশাক বাছাইয়ে ব্যস্ত ক্রেতারা। সাধারণ শপিং মলগুলোর বাইরেও আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে কিছু ফ্যাশন হাউস। মধ্যবিত্তের সক্ষমতার বাইরে এই ব্র্যান্ডগুলোর মূল ক্রেতা বিত্তবানরা। সারা বছর ভিড় তেমন না থাকলেও ঈদকে কেন্দ্র করে ফ্যাশন হাউসগুলো সাজে নতুন সাজে, মেতে ওঠে ক্রেতা সমাগমে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকায় বসবাসরত ফেনী জেলার বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা। শনিবার রাজধানীর একটি হোটেলে ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিত্য আরাফাতের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর শহীদ উদ্দিন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুইয়া, ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী আলাউদ্দিন সহ বিশিষ্টজনরা। বক্তারা ফেনীর উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় জানান। জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন জরুরি উল্লেখ করে সরকারি পদক্ষেপের দাবি করেন। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে গ্রাহকদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। সকালে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিভাগীয় ব্যবসায়িক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণ এবং ঋণ আদায় কার্যক্রমে প্রত্যাশিত সাফল্য নেই বলে জানান তিনি। খেলাপি ঋণ আদায় এবং ঋণ বিতরণ কার্যক্রমকে আরও গতিশীল করতে কর্মকর্তাদের সতর্ক হবার পরামর্শ দেন। সম্মেলনে ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শওকত আলী খান, পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালনা পর্ষদের পরিচালকরা উপস্থিত ছিলেন। জেনারেল ম্যানেজার্স অফিস চট্টগ্রাম নর্থ ও সাউথের আওতাধীন সব প্রিন্সিপাল অফিস, কর্পোরেট শাখা ও শাখা ম্যানেজাররা এই সম্মেলনে অংশ নেন। পাকিস্তান, ভুটান সহ 43 দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস বলছে, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে দেশগুলোকে 3টি ভাগে ভাগ করেছেন। আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান ও উত্তর কোরিয়া সহ 11টি দেশ রয়েছে প্রথম ভাগের লাল তালিকায়। এসব দেশের ওপর আসতে পারে সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা। এই পরিকল্পনা কার্যকর হলে সেসব দেশের নাগরিকরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না। আর রাশিয়া, মিয়ানমার ও পাকিস্তান সহ 10টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করবে ট্রাম্প প্রশাসন। তবে ভিসা একেবারে বন্ধ থাকবে না। এছাড়া তৃতীয় ধাপে বুর্কিনা ফাসো ও কঙ্গো সহ 22টি দেশকে হলুদ তালিকায় রাখা হয়েছে। তবে এই দেশগুলোতে অগ্রগতির জন্য 60 দিনের সময় দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
খেলার খবর, শীঘ্রই কোচিং স্টাফ ও অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুশফিক ও মাহমুদুল্লাহকে দেয়া হবে বিদায়ী সংবর্ধনা। বিসিবির ইফতার মাহফিল শেষে এসব কথা বলেন সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশে তাদের অনেক মিস করবে এবং অত্যন্ত গর্ব করে বাংলাদেশ ক্রিকেট তাদের স্মরণ রাখবে। চেষ্টা করব যাতে তাদের একটা মানে প্রপার সম্মান জানাতে পারি আমরা, যে কোনো ফর্মেই যে কোনো জায়গায় হোক, এটা আমরা চেষ্টা করব। টিমের ক্যাপ্টেনের ব্যাপারে আমি আগেও বলেছি, এটা বোর্ডের একটা ডিসিশন, আমাদের সম্মিলিত ব্যাপার। এটা আমাদের বোর্ড মিটিংয়ে আমরা ডিসিশন নিতে পারবো। যে জায়গাগুলো খালি আছে, ফিল্ডিং কোচ আমরা, আপনি জানেন যে আমাদের হেড কোচের ব্যাপারে কথা অনেক দূরে এগিয়ে গেছে, আমার মনে অলরেডি বলেছে ক্রিকেট অপারেশনস থেকে। আমরা এখন যে জায়গাগুলো আমাদের খালি আছে ওগুলোতে আমরা কোচ খুঁজছি।